একান্নবর্তী পরিবার শুনলে পরেই একটু ভয় ভয় করে, তাই না? কত লোক, কতজন ফ্যামিলি মেম্বার, তাদেরকে সবাইকে নিয়ে চলা, ভয় তো লাগবে। আবার ভাবা হয় কীরকম মনের মানুষ হবে, সবাই কি সমান হবে? এই নানান রকম একটা ভয়ের ধ্যান ধারণা মনের মধ্যে থেকেই যায়। সেরকমই একটা হলো একান্নবর্তী পরিবারে। প্রায় যখন আমার বিয়ে ঠিক হলো, প্রায় ফ্যামিলি মেম্বার 35-36 জন। আমি শুনে একটু আটকেই উঠেছিলাম, 35-36 জন। একান্নবর্তী মানে সমস্ত কিছুই একান্নবর্তী। কাজ, রান্নাবান্না, সকালের টিফিন, দুপুরের লাঞ্চ, সন্ধ্যের টিফিন আর রাতের ডিনার, মানে পঞ্চভোগ। ভয় হচ্ছিল মনে মনে। বাবারও একটু এই ছিল যে ফ্যামিলি তো ভালো, কিন্তু আমার মেয়ে একা পরিবেশে মানুষ হয়েছে, সে কি পারবে? ও পরিবার থেকে যদিও বা বলেছিল, ভয় নেই দাদা, আপনার মেয়ে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে, প্রবলেম হলেও আমরা মানিয়ে নেব। বাবার এই কথাটাই শুনে বুকে একটু ভরসা এসেছিল। বাবা এই কথাটাই আমাকে এসে বলেছিল, ভরসা দেওয়ার জন্য। যাই হোক, শুভ মাস, শুভ দিন দেখে 4 হাত এক করা হলো। তারপর একে একে সবার সাথে পরিচয় হওয়া। একটা করে নতুন মুখ দেখছি, আর মাথা থেকে, মন থেকে একটা করে চিন্তা নেমে যাচ্ছে। মনে হচ্ছিল যে না, যেটা ভেবেছিলাম সেটা তো নয়। সবাই তো অতি সাধারণ মানুষের মতনই আমার সাথে ব্যবহার করছে। আমার তো মনেই হচ্ছে না যে আমি আজ এই বাড়িতে প্রথম এলাম। কিছুক্ষণ আগেই আমার বধূ বরণ হলো। আমার তো মনে হচ্ছে আমি এদের সাথে দীর্ঘ অনেক বছর ধরে রয়েছি। মানুষেরই সম্ভব না কোনো অচেনা অজানা একটা মানুষকে অন্য একটা পরিবার থেকে এলো আর তাকে কত সহজে আপন করে নেয়া। কিন্তু এর থেকেও তো অনেক ছোট ছোট ফ্যামিলিতে মানুষের বিয়ে হয়। তাহলে তারা কেন পারে না একটা মেয়েকে এইভাবেই বরণ করে নিতে, এইভাবেই আপন করে নিতে? তাদের তো শুনি অনেক দিন লেগে যায় একটা মেয়েকে আপন করে নিতে। সেই বাড়ির বউটাকে তো 10-12 বছর কেটে গেলেও মনে হয় যে সে অপর বাড়ির মেয়ে। এই চিন্তাগুলো করতে করতেই সব থেকে সিনিয়র সিটিজেন সে এলো আমার কাছে। সবাই তাকে নিয়ে ধরে ধরে এসছে। বংশের প্রথম নাত বউ। নাত বউয়েরও যেরকম একটা আভিজাত্য রয়েছে, এবং সেই বাড়ির সব থেকে বড় সিটিজেন যে পার্সেনটা রয়েছে তারও কিন্তু একটা মাধুর্য রয়েছে। সে ছুটে এলো কাঁপা কাঁপা গলায়, কাঁপা কাঁপা হাতে, আমাকে বংশ পরম্পরার যে তাদের গয়না সেগুলো পরিয়ে দিল। শাশুড়ি মা তো দিয়েছে, কিন্তু উনি দিলেন বংশে পরম্পরার যে সোনার গহনা, সেগুলো আমার হাতে তুলে দিল। বলল, আজ থেকে এগুলো সবই তো, তুই এই গয়নার সম্মান রাখিস।
তারপরেই গেল আস্তে আস্তে অনুষ্ঠান, বৌভাত, তারপর জোর ভাঙা, তারপর অষ্টমঙ্গলা, তারপর শুরু হলো সংসার জীবন। বুঝতেই পারলাম না এই বাড়িতে কবে এসেছি, কিন্তু মনে হয় কত বছর হয়ে গেছে এসেছি। কখন সকাল হয় আর কখন রাত হয় সেটাও বুঝতে পারি না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কী চিন্তা নিয়ে, আর রাতে ঘুমাতে যাচ্ছি কী চিন্তা নিয়ে, সেটাও মাথাতে আসে না। শুধু টেনশন ফ্রি, টেনশন ফ্রি আর টেনশন ফ্রি। এইভাবেই কেটে গেল বেশ কয়েক বছর। তারপর এলো আমার জীবনে একটা রাজপুত্রর মতন পুত্র সন্তান। ব্যাস, একেবারে কেল্লা ফতে। দীর্ঘ 10 বছর এ বাড়িতে কোনো পুত্র সন্তানের জন্ম হয়নি, যা হয়েছে কন্যা সন্তান। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো পুত্র বা কন্যা সন্তানের কম্পিটিশন নেই, সবাইকে একই চোখে দেখা হয়। কিন্তু তাও প্রথম পুত্র সন্তান আমাকে আর দেখে। ভালোবাসা, স্নেহ, ভালোবাসা সব কিছু যেন আমার আঁচলের মধ্যে এসে পড়ল সবার, এবং তার সাথে সবার আশীর্বাদ। এইভাবেই আমার লাইফটা কেটে গেল। আমি আজও বুঝতে পারলাম না যে আমার লাইফে কোনো চিন্তা আছে কি না। ঘুম থেকে উঠি কি চিন্তা নিয়ে, আর ঘুমোতে যাই আমি কি চিন্তা নিয়ে। যেটা ভয় পেয়েছিলাম তার থেকে অনেক অনেক শান্তিতে রয়েছি এই একান্নবর্তী পরিবার। তাই মনে হয় এত একান্নবর্তী পরিবারের মাধুর্য রয়েছে। তো বন্ধুরা, আমার গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠেও দীপাপাল দত্ত। নমস্কার, ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি।